দর্শক RRM স্টিল ইনসাইড পলিটিক্সে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজিজুর রহমান কিরণ। এই অনুষ্ঠানে মূলত সমসাময়িক রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আমরা কথা বলে থাকি। আজকেও কথা বলতে চাই এমন একটা শিরোনামে, সেটি হচ্ছে আলোচনায় ঐক্যমতের সরকার। এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে দুজন অতিথি উপস্থিত আছেন। প্রথমেই পরিচয় করে দিচ্ছি তাদের সঙ্গে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জনাব সাইফুল হক, আপনি আছেন, ধন্যবাদ আপনাকে। এবং আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, আপনাকেও স্বাগত জানাচ্ছি। প্রসঙ্গ যেহেতু আমরা বলেই ফেললাম যে আলোচনায় ঐক্যমতের সরকার, এবং আজকে আপনি জানেন যে একটা সংবাদ সম্মেলন করা হয়েছে যেখানে আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল এ বিষয়ে কিছু অবতারণা করেছেন যে সব সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট 8 ফেব্রুয়ারির মধ্যেই হবে, এবং তার প্রেক্ষিতেই ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে, যেটার কথা 16 ডিসেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি কিন্তু ইঙ্গিত দিয়েছিলেন তারই যাত্রা শুরু করবে। আসলে বর্তমান বাস্তবতায় এই ঐক্যমতের সরকার সামনে কেন আসছে, বা ঐক্যমত্য যে কমিশনের বৈঠক, সেই বৈঠকে আসলে কি পাওয়া যেতে পারে? জি, আপনাকে ধন্যবাদ। উপস্থিত আছেন প্রিয়ভাজন অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার ভাই, সম্মানিত যারা দর্শক শ্রোতা, তাদেরকে আমি শুভেচ্ছা জানাই। এটা আজকে কয়েকটা জাতীয় দৈনিকে, বিশেষ করে আপনাদের দৈনিকগুলোতে লিড নিউজ আকারে বিষয়টা আসছে। তো আমি সংবাদ সম্পর্কে আমার মন্তব্য সেটা হচ্ছে যে এখন যে সরকারি উপদেষ্টা মণ্ডলী যেটা আছেন, আসলে তো মানে সংখ্যার দিক থেকে এটা এখনো পর্যন্ত অনেক কম, পর্যাপ্ত না। আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা, আমাদের মন্ত্রণালয়, তার যে কাজ দায় দায়িত্ব, সেদিক থেকে এক একজনের উপরে কারো উপরে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব আছে, তারা আসলে হিমশিম খাচ্ছেন। আবার জনপ্রত্যাশার চাপটা এত বেশি, তো সে জায়গা থেকেও তাদের উপরে ভারটা অনেক বেশি। সুতরাং অনেক আগেই দরকার ছিল, আমরা বলেছিলাম যে প্রয়োজন বোধে উপদেষ্টা মণ্ডলীর সংখ্যাটা বৃদ্ধি করুন, একটু সময় নিয়ে বোঝাপড়া করে আলাপ আলোচনা করে যোগ্য যারা এইসব মন্ত্রণালয় যারা চালাতে পারেন, অভিজ্ঞ, চৌকস, দক্ষ এবং সৎ এরকম মানুষ খুঁজে বের করেন, তাদেরকে প্রয়োজন বোধে উপদেষ্টা মণ্ডলীতে যুক্ত করেন। তো সেটা হলে সরকার আমার মনে হয় তুলনামূলকভাবে হয়তো আরও ভালো চলতো। বাস্তবে তো সরকার সামাল দিতে পারছে না, এটা সত্য কথা। এটা আমি দু তিনটা বিষয় গুরুত্বপূর্ণ, ধরুন তাদের কিছু সাফল্য আছে আমরা যেগুলো নিয়ে তো প্রশংসা করি, কিন্তু বাস্তবে জনজীবনের প্রতিদিনকার যে ঘটনাগুলির সঙ্গে যেগুলো যুক্ত, বাজার বলি, দ্রব্যমূল্য বলি, জননিরাপত্তার প্রশ্ন বলি, আইন শৃঙ্খলা বলি, এরকম অনেকগুলো বিষয় তো খুব সামাল দেওয়া যাচ্ছে না। পরিস্থিতি তো খুব আশাব্যঞ্জক না। ঢাকা শহরও এখন খুবই একটা নিরাপত্তাহীন জায়গাতে অবস্থায় আছে। সন্ধ্যার পরে নারীরা বেরোতে অনেকের মধ্যে আশঙ্কা আছে, ঝুঁকি আছে, চুরি, ছিনতাই, নানা কিছু, খুন, রাহাজানি, এগুলো আশঙ্কাজনকভাবে এটা বাড়ছে। সেদিক থেকে আমি মনে করি যে যেহেতু আমরা এই সরকারকে আমরা সফল করতে চাই, আমরা চাই না সরকার ব্যর্থ হোক, সরকার একটা বিপর্যয়ের মধ্যে সরকার পড়ুক, প্রয়োজন বোধে আলাপ আলোচনা করে 6 মাস তো পার হলো, তো নিশ্চয়ই প্রফেসর ইউনূস তিনি সরকারের প্রধান হিসাবে তার ক্যাবিনেটের যারা আছেন তাদের পারফরমেন্স দেখে তিনি কাউকে তো তিনি প্রয়োজন বোধে বিদায় তিনি দিতে পারেন, এটা তার এখতিয়ারের মধ্যেই এটা আছে। এবং আমি মনে করি যে যেহেতু এই সরকারের অধীনে আমরা নির্বাচনটাও করতে চাই এবছরের মধ্যেই, সুতরাং সেই নির্বাচনের সময় তো এখনো পর্যন্ত পুলিশ সহ প্রশাসনের যে পরিস্থিতি, সেটা এখনো যথেষ্ট নাজুক, এখনো জন আস্থা অর্জনের মতন জায়গাতে আসে নাই। তাহলে এরকম জায়গা সহ অনেকগুলো গুরুত্বপূর্ণ জায়গা আছে যেখানে অভিজ্ঞ, দক্ষ, যোগ্য, চৌকস, প্রজ্ঞাবান ব্যক্তিদেরকে যুক্ত করা দরকার। প্রয়োজন বোধে এটা পুনর্গঠন, পুনর্বিন্যস্ত হতে পারে। আমি এটাকে ইতিবাচকভাবে দেখতে চাই। কিন্তু নিউজটা যেভাবে পরিবেশন করা হয়েছে, অ্যাজ ইফ রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা এখানে যুক্ত হবেন, এরকম কোনো আলাপ আলোচনা, এরকম কোনো লক্ষণ আমি জানি না। আমি এখনো পর্যন্ত আমার কাছে এরকম বিশ্বাসযোগ্য কোনো তথ্য আজকের সন্ধ্যা পর্যন্ত আমার কাছে নাই। কিন্তু ওটা মনে করি যে এরকম একটা করার জায়গা আছে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, কিন্তু মনে করি যে এটাকে রিকনস্টিটিউট এটা হওয়া দরকার। কারণ সরকার এবং গতকালকেই তো প্রধান উপদেষ্টা তিনি বার্তা যেটা দিয়েছেন
বিশেষ করে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে কার্যত নাজুক, ভেঙে পড়ছে, ঢাকা শহর তো প্রায় অচল চলছে, শহরের বিরাট অংশ অনেক দিন ধরে, সেখানে তিনি প্রায় যুদ্ধকালীন প্রস্তুতিতে যেভাবে তিনি দায়িত্ব পালনের কথাটা বলেছেন, দ্যাটস এ ভেরি স্ট্রং গতকাল একটা মেসেজ, দ্যাটস এ ভেরি ভেরি স্ট্রং মেসেজ। আমাদের ল এনফোর্সিং এজেন্সি সংশ্লিষ্ট ব্যক্তিরা যদি বার্তাটা নিয়ে থাকেন, তার মানে পরিস্থিতিটা যে কতখানি নাজুক তার বক্তব্যের মধ্য দিয়ে পরিষ্কার। সুতরাং এটা খুব দরকার। আরেকটা কথা আপনি বললেন, জাতীয় ঐক্যমত্য কমিশন, যেটাকে আমি ডিসেম্বর এটাকে আমরা স্বাগত জানিয়েছি, আমার মানে অধিকাংশ দল এটাকে স্বাগত জানিয়েছে। 8 তারিখের মধ্যে কমিশন তাদের সংস্কার কমিশন চূড়ান্ত রিপোর্টটা তারা দেবেন, মধ্য ফেব্রুয়ারি আলাপ আলোচনা শুরু হবে, দ্যাট ইজ এক্সপেক্টেড। আমি মনে করি জাতীয় ঐক্যমত্য কমিশনকে আমি খুবই ইতিবাচকভাবে দেখতে চাই। তারা কি করবেন? তারা এখন আজকেও একটা নাকি সভা হয়েছে, আলাপ আলোচনা করে যতগুলো সুপারিশ এসছে তারা জট ডাউন করবেন, এটাকে তারা একটু বিন্যস্ত করবেন, কোন পর্যায়ে কি কি পরিবর্তন, কি কি রূপান্তর, কি কি সংস্কার, অনেকগুলো মধ্য ফেব্রুয়ারি আলাপ আলোচনা করে আমি মনে করি। কারণ ইতিমধ্যে রাজনৈতিক দল অনেকগুলো পাবলিক আমাদের কমিটমেন্ট আছে, অনেকগুলো রিফর্মের ব্যাপারে অনেক আগে থেকেই আমাদের জন অঙ্গীকার আছে, সাংবিধানিক কিছু বাধ্যবাধকতা আছে। আচ্ছা, যেগুলো অঙ্গীকার আছে, যেগুলোর সাথে সংবিধানের প্রত্যক্ষ সংশোধনের প্রয়োজন নেই, এসব ব্যাপারে নানাভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। আর যেগুলো ব্যাপারে সংবিধান সংশোধন থেকে শুরু করে নির্বাচন সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে, সংবিধান সংশোধন শুরু করে, আমি মনে করি সেখানে এই কমিশন অ্যামং দ্য পলিটিক্যাল স্টেক হোল্ডার্স ইনক্লুডিং দ্য পলিটিক্যাল পার্টিস আলাপ আলোচনা করে আমরা একটা বোঝাপড়া তৈরি করতে পারি, একটা সমঝোতা, একটা সনদ আমরা তৈরি করতে পারি, যেটা ভিত্তিতে নির্বাচন হবে এবং নেক্সট পার্লামেন্ট এসব ব্যাপারে কার্যকরী উদ্যোগ বা তারা আইন প্রণয়ন করবে। আমরা যদি মাসুদ আহমেদ তালুকদার আপনার দৃষ্টি আকর্ষণ করি যে এই ঐকমত্যের সরকারের যে কথা বলা হচ্ছে, যেখানে নির্বাচন সামনে একটা নিয়ে আস্থা অনাস্থার একটা দোলাচল চলছে, যে কবে নির্বাচন হবে সুনির্দিষ্টভাবে রাজনৈতিক দলগুলো এখনো জানে না, বা তারা তাদের যে দাবি, সেই দাবির প্রেক্ষিতে এই ঐকমত্যের সরকার গঠন প্রক্রিয়া আসলে কি নির্বাচন প্রক্রিয়াটাকে আরো সহজ করবে বা গতিশীল করবে? জি, আপনাকে ধন্যবাদ জনাব সাইফুল হককে এবং আমাদের বক্তব্য যারা শুনছেন। দেখুন, বর্তমান সরকার যারা রাষ্ট্রীয় ক্ষমতায়, তারাই তো ঐক্যমতের সরকার, বিকজ দেয়ার ইজ নো ল to form a government, the government who is running the government at the moment. তাহলে যেই সরকার আজকে, তারা তো ঐক্যমত, দ্যাট ইজ আজকে সরকারের রাষ্ট্র ক্ষমতায় বসার ইয়াটাই সোর্সটাই হলো ঐক্যমত। তাহলে ঐক্যমতের সরকার আছে, আবার ঐক্যমতের কমিশন। এখন ঐক্যমতের কমিশন জাতীয় লেভেলে সেটা ভিন্ন জিনিস, কারণ যে সমস্ত অনৈক্যগুলো আছে, যেগুলো থাকা উচিত না, সেগুলো সম্পর্কে জাতি কিভাবে বা জাতির একটা ঐক্যমত বোঝা দরকার, সেটার জন্যই এই কমিশন। এটা ভালো উদ্যোগ, আমি এনার সঙ্গে একমত, এখানে আমার কোনো দ্বিমত নাই। কিন্তু বললাম যেখানে রাষ্ট্রীয় ক্ষমতায় ঐক্যমতের সরকার, তারা আবার ঐক্যমত। এখন এই যে আজকে আপনাদের পত্রিকার লিড নিউজ সহ আরও কিছু কিছু পত্রিকার, এখন ঐক্যমতের কি, এখন ঐক্যমতের রাজনৈতিক সরকার করবে না ঐক্যমতের আবার অরাজনৈতিক সরকার, বা অরাজনৈতিক সরকারকে যেটা এখন রাজনৈতিক রাষ্ট্রীয় ক্ষমতায়, তাদের কলেবর বৃদ্ধি করবে। আপনাকে একটা জিনিস মনে রাখবে, আপনি আমাকে প্রশ্ন করেছেন কি চমৎকার, যে এটা কি নির্বাচন প্রক্রিয়াকে সহজ করবে বা এটাকে আরো আশাবাদী করবে কিনা। আমার কাছে মনে হচ্ছে এটা ভুল মেসেজও যেতে পারে। কিছু রাজনৈতিক দলগুলোকে তো এর সাথে অন্তর্ভুক্ত করতে চাচ্ছে। দেখুন, আপনি দেখেন রাজনৈতিক দল প্রত্যেকটা ব্যাপারে, এই সরকার ক্ষমতায় বসার পরে, ক্ষমতায় বসার আগ থেকে এ পর্যন্ত এই সরকারের যখনই কোনো দুর্বলতা, এই সরকার যখনই কোনো বিব্রত অবস্থায় পড়েছে, রাজনৈতিক দল, আপনি দেখেন রাজনৈতিক দল স্বেচ্ছায় আসার আগ্রহ প্রকাশ করেছে, অথবা তাদেরকে আমন্ত্রণ জানাবার পরে তারা গিয়ে সেখানে বুদ্ধি পরামর্শ দিয়ে আসছে যে আপনাদের এই জিনিসগুলো এইভাবে করা উচিত। সুতরাং সেই ক্ষেত্রেও আপনি দেখেছেন, বিশেষ করে বহিঃশক্তির একটা কোনো বিষয় নিয়ে যখন দেশ একটা ক্রাইসিসে পড়ে গেল, তখন কিন্তু রাজনৈতিক নেতারা গেছেন এবং এই দেশের ইতিহাসে বার্তা দেওয়ার চেষ্টা করেছেন যে আমাদের মধ্যে কোনো বিভাজন নেই। সর্বপ্রথম একটা ঐক্যমত এই সরকারের 4 ডিসেম্বর আমরা প্রদর্শন করতে পেরেছি, রাজনীতি যারা করে তারা। সুতরাং এটা থেকে আরেকটা মেসেজ ছিল এরকম, যে জাতি যখন কোনো ক্রাইসিসে পড়ে তখন এই জাতি ঐক্যবদ্ধ হতে পারে, এরকম একটা মেসেজ জাতির, দেশের এবং বিদেশের অনেকের কাছে আমরা সেবার দিতে পেরেছিলাম। এখন আপনি দেখেন এই যে সকল সমস্যাগুলো জাতি আজকে প্রতিনিয়ত, আইন শৃঙ্খলা রক্ষার আইন শৃঙ্খলার অবস্থা এতটা অবনতিতে, আপনি পুলিশকে দেখেন, পুলিশ অন ডিউটি, কিন্তু পুলিশের তৎপরতা যেভাবে হওয়া উচিত তা আমরা দেখছি না।
এটা পুলিশের আইজি বা তাদের নিজস্ব বক্তব্যই দেখুন, স্পষ্ট। চিন্তাই রাহাজানি বেড়ে যাচ্ছে। আমরা অনেক দিন আগে দেখতাম যে ঢাকা শহরে মহিলাদের হাতের চুড়ি, নাকের, এগুলা টানাটানি হতো ছিনতাইকারীরা। সেটা কিন্তু আমার জানা মতে অনেক ঘটনা এরকম ঘটছে। এখন আপনি যে কথাটা বলেছেন নির্বাচনের বিষয়টা কি? নির্বাচনের হলো যে আমরা সংস্কার সম্পর্কে, এবং রাজনীতিবিদদের কথাই হলো এই যে এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে এই কারণে যে গত 16 বছর একটি রাজনৈতিক সরকার যারা রাষ্ট্রীয় ক্ষমতা জবরদখল করেছিলেন মানুষের ভোট ছাড়া, যেটার বিরুদ্ধে মানুষের হেডসেট ছিল, মানুষ আন্দোলন করেছে, মানুষ তার জীবন, মানুষ আত্মহত্যা দিয়েছে। এবং 5ই আগস্টের যে পরিণতি আমরা যেটা দেখেছি, যে পরিণতিতেই স্বৈরাচার সরকারের পতন হয়েছে, সেটা রাজনীতিবিদ, যেমন আমার বন্ধু আমার পাশে যিনি বসা আছেন, আপনারা লক্ষ্য করেছেন যে বিএনপি সহ আমার বন্ধু যিনি আমার সঙ্গে বসে আজকে কথা বলছেন, তারা এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কি পরিমাণ নিগৃহীত হয়েছেন আপনাদের সকলের জানা আছে। সুতরাং দেশ একটা প্রেক্ষিত তৈরি হয়েছিল এই সরকারের বিরুদ্ধে, ছাত্র আন্দোলন বা আপনার কোঠা বিরোধী আন্দোলন, এর সঙ্গে যখন রাজনীতিবিদরা এবং দেশের সাধারণ মানুষ সম্পৃক্ত হলো, তখন এটা একটা মোমেন্টাম পেল এবং অতি তাড়াতাড়ি উদ্দেশ্য ত্বরান্বিত হলো, স্বৈরাচারের পতন হলো। আপনাকে মনে রাখতে হবে মানুষ এত উদ্গ্রীব কেন হয়েছিল, মানুষ এত মারমুখী কেন ছিল, মানুষ ব্যবস্থার পরিবর্তন এবং মানুষ অব্যাহতি দেওয়ার মানে আত্মহত্যার জন্য মানুষ নিজের জীবনকে কেন তুচ্ছ করেছিলেন? একটাই কারণ যে মানুষের অধিকার পদে পদে পদদলিত ছিল। মানুষের মানব অধিকার, মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষের সামাজিক রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক মুক্তি বা অর্থনৈতিক অধিকার, এগুলো সবগুলো ব্যাহত হয়েছিল। আপনি ওই সরকারের আমলে আপনি লক্ষ্য করেছেন যে মানুষের দ্রব্যমূল্যের এমন একটা পরিস্থিতি হয়ে গেছিল সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে। এবং আপনাদের এই টেলিভিশন সহ সকল টেলিভিশনে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে মানুষ কিভাবে আহাজারি করতেন, কিন্তু যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তাদের সেটা নিয়ে কোনো প্রতিক্রিয়া হতো না। প্লাস সরকার বা সরকারের আনুকূল্য যারা পেয়েছিলেন তারা বরং ব্যঙ্গ করে একথাও বলতেন, কই বাজারে তো কোনো এরকম কিছু আমরা দেখি না, বরং মানুষের ক্রয় ক্ষমতা বেড়ে গেছে। তো এই যে বিষয়গুলো, সুতরাং একটা জিনিস আমার কাছে যেটা একটা প্রিসাইসলি যদি আমি বলি, আমার বক্তব্য হলো নির্বাচনের একটা রোড ম্যাপ খুব জরুরি এবং সেটা দিয়ে কার্যক্রমগুলো চলমান রাখাটা উত্তম। আপনাকে মনে রাখতে হবে এই যেই জনগণের আন্দোলনের ফল আজকে এই সরকার, যেই সরকারের উপরে এই জাতির অনেক আশা, এবং আপনি দেখবেন যেই রাজনীতিবিদরা তাদেরকে ক্ষমতায় বসিয়েছিলেন তারা এই সরকার বা আমাদের দেখেন আপনি বিএনপি তথা রাজনৈতিক দলরা সরকারকে কিন্তু সমালোচনা করছে। কেন করছে? এই কারণে করছে যে এই সরকার তাদের কোনো সিদ্ধান্তে বা তারা যদি কোনো ভুল করে যেটা জাতির জন্য সাফারিংস হবে সেইটা যেন না হয়, সে কারণে কিন্তু যারা সরকারে বসিয়েছে তাদেরকে তারাই কিন্তু আবার তাদেরকে সমালোচনা করছে। কি কারণে? তারা যেন পথ হারিয়ে আমি আপনার কাছে ফিরবো, যেমন সাইফুল হক আপনার দৃষ্টি আকর্ষণ করি, যেটি হচ্ছে যে ব্যবস্থার পরিবর্তনের জন্য এই আন্দোলন, সেই আন্দোলনের পরবর্তীতে আমরা অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসলো, অন্তর্বর্তী সরকার বেশ কিছু সংস্কার প্রস্তাব দিল বা সংস্কার করার উদ্যোগ নিল। সেই সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা অস্থিরতা কাজ করছে যে এত সংস্কারের সময় নাই, নির্বাচনের দিকে যেতে হবে। এটা আসলে কতটা যৌক্তিক? বিশেষ করে ছাত্র আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিল, বৈষম্য বিরোধী বা জাতীয় নাগরিক কমিটি, তারা কিন্তু একটা ঢালা অভিযোগ করছে যে বড় রাজনৈতিক দলগুলো এই সংস্কারের পক্ষে নয়। থ্যাংক ইউ। আমি তার আগে এটা খুব গুরুত্বপূর্ণ যেটা আপনি ভাই একটু বলেছেন, আমি একটু আগের প্রশ্নটা আমি একটু অ্যান্সার করতে চাই, নাহলে এটা ইনকমপ্লিট থেকে যাচ্ছে। প্রথমত ওই যে বললেন না যে জাতীয় ঐক্যমতের যে সরকার, ভাই যথার্থই বলেছেন যে এটা তো আমাদের সবারই সমর্থিত একটা ঐক্যমতের সরকার এখন যে অন্তর্বর্তী সরকার, কিন্তু এই সরকারের চরিত্র হচ্ছে একটা অদলীয়, তার একটা নন পার্টিজান, একটা দল নিরপেক্ষ সরকার। সরকারের চরিত্র একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার, আমাদের সবার এক কাট্টা সমর্থন, আমাদের কনসেন্ট, 1,500 ছাত্র তরুণ শ্রমজীবী মানুষের রক্তের মধ্য দিয়ে। তাহলে সরকারকে এই অদলীয় একটা দল নিরপেক্ষ যে চরিত্রটা অক্ষুণ্ণ রাখা দরকার। যখনই এটাকে যদি এমন হয় রাজনীতিকদের একটা অংশ যদি এখানে যদি জড়িয়ে যান, প্রথমত সরকারের চরিত্র নিয়ে প্রশ্ন, তখন এটা আর আপনি দল নিরপেক্ষ সরকার বলতে পারবেন না। এক,
বাংলাদেশে নিবন্ধিত দলই এখন তো 53-54টা নিবন্ধিত দল। আজকেও একটা নিবন্ধিত দল পেয়েছে। আর যদি দল বলেন 100 বা 100-150-র উপরে রাজনৈতিক দল। সুতরাং আপনি তার মানে এই ধরনের তৎপরতা আমি মনে করি এটা কোনো যৌক্তিক কোনো বিষয় না। সরকারের চলে অব্যাহত রাখা দরকার। এ ধরনের যদি কারো মাথায় থেকে থাকে, হ্যাঁ, কারো কারো চিন্তা আছে যে দলগুলো থেকে প্রতিনিধি নিয়ে একটা সরকার গঠন করা, এটা আত্মঘাতী হবে। আত্মঘাতী কোন বিবেচনায়? কারা যাবে আর কারা যাবে না, কারা সরকারে গেল আর কারা সরকারে গেল না, এটা রাজনীতির মধ্যে বিভাজন, আরো দূরত্ব, সন্দেহ, অবিশ্বাস এবং আমাদের এখন ন্যূনতম যে ঐক্যের জায়গাটা আছে, বড় ধরনের ফাটল তৈরি হবে। সরকারের উদ্দেশ্য নিয়ে বড় প্রশ্ন উঠবে। সরকার এই ধরনের একটা কোয়ালিশন রাজনীতিকদের নিয়ে সরকার গঠনের মধ্য দিয়ে সরকার আসলে ভেতরে তার অন্য কোনো এজেন্ডা আছে কিনা, ক্ষমতাকে সেই দীর্ঘায়িত করতে চায় কিনা, প্রলম্বিত করতে চায় না। এবছরের মাথায় রাজনৈতিক জনগণ যে ভোটের জন্য 16 বছর ধরে অপেক্ষা করছে, সেই নির্বাচনটা অনিশ্চিতকালের জন্য ঝুলিয়ে রাখা হচ্ছে কিনা, এরকম কোনো জায়গায় যাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং আমি আশা করব নিশ্চয়ই, আমি মনে করি সরকারের মাথায় নিশ্চয়ই এ ধরনের কোনো বোধের জায়গাটা নাই। এই প্রসঙ্গটা এ পর্যন্তই। আর আপনি পরে যে কথাটা বললেন, এই রাজনীতিকদের ব্যাপারে অভিযোগটা খুবই অমূলক অভিযোগ, খুবই ভুল অভিযোগ, খুব অন্যায় এটা অভিযোগটা। কারণ আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি 10 বছর আগে থেকে সংস্কারের কথা বলে আসছি। গণতন্ত্র মঞ্চ আজ থেকে 2.5-3 বছর আগে থেকে বলছে, অনেকে বলছেন। আমরা বিএনপি সহ গণতন্ত্র মঞ্চ, বিরোধী দলগুলো, আমাদের যে যুগপৎ আন্দোলন 31 দফা আমরা বলেছি যে আমরা বিদ্যমান ব্যবস্থা, রাষ্ট্র, সরকার, সংবিধানের যে ব্যবস্থা একটা দল একজন ব্যক্তিকে চূড়ান্ত কর্তৃত্ববাদী দুঃশাসনে পরিণত করে, শাসকে পরিণত করে, তাহলে তার একটা মূলোৎপাটন দরকার। আমরা একটা গণতান্ত্রিক, আমরা রিফর্ম চেয়েছি। 5ই আগস্টের পরে ঘুম থেকে জেগে ওঠে সংস্কারের কথাটা রাজনীতিকরা বলছে না, তারা বলছে অনেক আগে থেকে। তার মানে এটা আমাদের একটা কমিটমেন্ট, জনগণের কাছে প্রকাশ্য আমাদের অবস্থান। পুরনো জমানায় কেউ আর ফিরবে না, পুরনো ব্যবস্থা বাংলাদেশে আমরা আর ফিরবো না। কিন্তু 53 বছর রাজনীতির ইতিহাসে আমি বলছি, সেজন্য বলেছি না, এবারকার আন্দোলন একমাত্র আন্দোলন যে আন্দোলনে এবার বলেছি সরকার এবং শাসন ব্যবস্থা পরিবর্তনের জন্য লড়াইটা, আন্দোলনটা। সুতরাং এবার একটা ব্যবস্থা পরিবর্তন লড়াইটা হচ্ছে, এটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। সুতরাং ছাত্ররা তারা এই যদি অভিযোগ করে থাকেন সেটা হচ্ছে ভুল অভিযোগ, সেটা অন্যায় অভিযোগ। আমরা সংস্কার নির্বাচনটা পরস্পর বিরোধী কোনো প্রশ্ন না। আমরা বলেছি যেসব ব্যাপারে আমাদের ঐক্যমতের জায়গা আছে আমরা সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করব। বাকি যে প্রশ্নগুলো আমি ফিরবো আপনার কাছে, সেটা নিয়ে আমরা নির্বাচিত পার্লামেন্ট সেগুলো আমরা আলোচনা করব। আপনার কাছে যদি জানতে চাই, 90-এর গণঅভ্যুত্থানের পরও কিন্তু আমরা 3 দলীয় একটা দলীয় রূপরেখা তৈরি হয়েছিল, সেখানে আমরা সংস্কার প্রস্তাবে একমত হয়েছিলাম, কিন্তু তারপরও রাজনীতিতে কিন্তু ওই ধরনের সংস্কার হয়নি। ছাত্রদের পক্ষ থেকে বা ছাত্র আন্দোলনে যারা জড়িত ছিল তাদের পক্ষ থেকে যে দাবিটা করা হচ্ছে যে যৌক্তিক একটা সংস্কার পর্যায়ে শেষ করেই নির্বাচনের দিকে যাওয়া উচিত, কারণ আপনারা সেই আস্থা দিতে পারেননি ছাত্রদের। এই যে ছাত্রদের সম্পর্কে আপনি যে কথাটা বললেন, যেটা সাইফুল ভাই বললেন যে রাজনীতিবিদদের প্রতি একটা ঢালাও অভিযোগ চলছে বাজারে, এটা ছাত্রদের চিন্তার করে তারা বলছে কিনা বা তাদের মুখ দিয়ে কেউ বলাচ্ছে কিনা। যেমনটা এই যে যেমন ঐক্যমতের, আজকে যেমন আপনাদের পত্রিকায় আমি লক্ষ্য করেছি, এখন যেমন অরাজনৈতিক চরিত্র নিয়ে এই সরকার, এখানে আপনারা এক্সপ্রেসলি এই পত্রিকা বলেছে যে রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব, অনেকগুলো পত্রিকা এসেছে, হ্যাঁ, যে এরা মিলে পরবর্তী সরকার, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রধানই থাকবেন। আমার এই ব্যাপারগুলো একটা বক্তব্য হলো, রাজনৈতিক দল এইরকম রাজনৈতিক দলীয় একটা সরকার এই মুহূর্তে আনবে নির্বাচনের আগে, এই অন্তর্বর্তীকালীন সময় আমার ধারণা কোনো রাজনৈতিক দল সেখানে যাবে বলে আমার মনে হয় না। দায়িত্বশীল কোনো দল এই ব্যাপারে, এবং কোনো দায়িত্বশীল দল এটাকে কোনোভাবে গ্রহণ করতে পারে না। এখন ইতিমধ্যে আপনি লক্ষ্য করবেন যদি 2-1টা রাজনৈতিক দল তারা উৎসাহী হয়ে যায়, অতি উৎসাহী হয়ে কোনো কথা তারা বাজারে ছাড়ছে বলছে, তবে আমার কাছে যেটা মনে হচ্ছে রাজনৈতিক দলের প্রতিনিধি নিয়ে একটি সরকার যেখানে প্রফেসর ইউনূস প্রধান থাকবেন, এটা হলো আমার কাছে মনে হচ্ছে এটা বাজারে একটা পয়েন্ট ছাড়লো। রাজনীতি করা মানুষ এবং সাধারণ মানুষের পালস কি, প্রতিক্রিয়া কি, তার উপরে সেটা যাচাই করার একটা কৌশল থাকতে পারে এই রিপোর্ট। অতীতে আমরা এরকম অনেক কিছু দেখেছি যে বাজারে সেরেছে জনমত
যাচাই করার জন্য। পিছনে হয়তো কেউ দেখতে চাচ্ছে যে এইরকম একটা জিনিস ফর্মুলা বাজারে ছাড়লে মানুষের প্রতিক্রিয়াটা কি হয় সেরকম একটা গেম বোঝা, সেটা একটা গেমও হতে পারে পালস বোঝার জন্য। কিন্তু আমি একদম খুব পরিষ্কার করে আপনাকে একটা জিনিস বলতে পারি, সেটা হলো এই সরকার ঐক্যমতের কমিশন করেছে, আপনি দেখেন করেছে না? আবার এখন তাদের কার্যক্রম যদি অনৈক্যের হয় তাহলে দেখেন আপনার রাজনীতিবিদ, সেই রাজনীতিবিদের সমর্থন ছাড়া রাষ্ট্রীয় ক্ষমতায় এদের বসা সম্ভব ছিল না। আর তাদের কোনো প্রচেষ্টায় যদি রাজনীতির সঙ্গে বা রাজনীতিবিদদের সঙ্গে তাদের একটা বৈপরীত্য বা একটা দূরত্ব তৈরি হয়ে যায়, এটা তাদের জন্য কতটা দুঃখজনক আমি সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ না, দেশের জন্য মানুষের জন্য এটা খুব বড় রকম একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনি দেখেন পত্রিকায় অনেক খবর আমরা দেখি, যারা এই বৈষম্য বিরোধী আন্দোলন করেছে তাদের সম্পর্কে বলা হচ্ছে তারা রাজনৈতিক দল করবে। রাজনৈতিক দল করতে পারে দেশের নাগরিক, এতে কারো কিছু আসে যায় না। কিন্তু আবার এটাও দেখবেন আপনি, আমি আজকেরই পত্রিকায় দেখছি, গতকালকের প্রথম আলোতে আমি দেখেছি খবরটা হলো, আজকের প্রথম আলোতেও এরকম ছিল খবরটা, যে আজকে যারা এই সরকারের অ্যাডভাইজার আছে তারাই কেউ কেউ বের হয়ে গিয়ে ওই রাজনৈতিক দলের দায়িত্ব নিবে। তাহলে আপনি দেখেন যদি এই ঘটনার মধ্যে কোনো সত্যতা থাকে, এটা একটা হাইপোথেসিস, কিন্তু যদি ধরেন আপনি কল্পনা করে সত্যতা এখানে খুঁজেন, তাহলে বিষয়টা হলো কি, এই সরকারের কোনো অ্যাডভাইজার যদি তাদের যারা আন্দোলন করেছে তাদেরকে নিয়ে কোনো সরকার করতে চায়, আবার এখান থেকে তারা বেরিয়ে গিয়ে দলের নেতৃত্বে দেন, তাহলে একটা এই কথা যদি কেউ ভাবে যে একটা প্যাট্রোনাইজেশন এই গভর্নমেন্ট বা এই সরকারের সরকারের একটা পৃষ্ঠপোষকতা আছে বলে মানুষ যদি একটা ধারণা নেয় এবং সেটা যদি ভুল হয় মানুষের এই ধারণাটা, কিন্তু সেটা আসবে তো এই সরকারের বিরুদ্ধে। না, তারা তো পরিষ্কার করেছে তারা পৃষ্ঠপোষকতা না করার জন্যই তারা ক্ষমতা থেকে হস্তান্তর করেই মানে ছেড়েই তারা মানিটাকে আজকে তো তারা এখানে আছেন, তাইলে আইডিয়া ম্যাচিউরড তারা যখন এটা বলে আইডিয়া ম্যাচিউরড, এবং তারা এখন পর্যন্ত যেহেতু আছেন এবং এইখানে থেকে যেহেতু রাজনৈতিক দল করতে চাচ্ছেন এক্সপ্রেসলি তারা বলে ফেলছেন, যেমন আপনি যে কথাটা বললেন, তাহলে মানুষ এটা কি বুঝবে না? বা মানুষকে এই কথা যদি কালকে বলেন যে ওনারা এখন ক্ষমতায় আছে এবং ক্ষমতাকে মানে রিজাইন করে মানে গোপনে ক্ষমতার শক্তি ব্যবহার করি তারা ইউটিলাইজ করছে এবং একটা ম্যাচিউর টাইমে তারা এটা ছেড়ে দিয়ে চলে যাবে, আমার বক্তব্য এটা যদি রাজনীতি করে, আপনি একটা মজার জিনিস দেখেন, এটা রাজনীতি করলে কারো কোনো আপত্তি নাই এবং রাজনীতি করার অধিকার মানুষের আছে, সংবিধান দিয়েছে, কিন্তু আপনি একটা মজার জিনিস দেখেন, এই যে প্রস্তাবনাগুলো এসছে আপনি সেখানে দেখবেন এমনও প্রস্তাবনা আসছে 21 বছর হবে সংসদে নির্বাচন করার বয়স। আপনি দেখেন এই প্রসঙ্গগুলো আমি একটা লাইন শেষ করে দিয়ে পাবে যাচ্ছি, এখন পর্যন্ত বহাল আছে সংবিধানে 25 বছর। আপনি দেখেন তো গত 5টা সংসদ নির্বাচনের দিকে তাকান, আপনি কোন সংসদে একজন সদস্য 25 বছরে নির্বাচিত হতে পাবেন না আপনি, তাহলে বিষয়টা সেই 25 থেকে আপনি এখন 21 বছরে একজন মানুষকে সুযোগ দেওয়ার জন্যই কি এমন হয়েছে কিনা এই বিষয়টা আরো এখানেই আপনি এই লাইনটাই আমি আসতে চেয়েছিলাম, যে তাদেরকে সুযোগ দেওয়ার জন্য না, তারা এই রাষ্ট্রীয় ক্ষমতায় বসে অ্যাডভাইজারের পদে বসে বসে কেউ সরকারকে ব্যবহার করে এই জিনিসগুলো নিশ্চিত করেই তারা সাধারণ মানুষের এরকম একটা ধারণা আপত্তি আছে। আমরা এটা একটা বিরতি নিয়ে ফিরবো আলোচনায়। দর্শক, RRM স্টিল ইনসাইড পলিটিক্সে একটা বিরতি নিচ্ছি, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি RRM স্টিল ইনসাইড পলিটিক্সে। বিরতির আগে কথা বলছিলাম, জনাব মাসুদ আহমেদ তালুকদার বলছিলেন যে ছাত্রদের নতুন দল গড়ার প্রসঙ্গে। জনাব সাইফুল হক, আপনি যদি বলেন যে আসলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ছাত্ররা দল করছে এমন একটা অভিযোগ রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আছে, তবে তারা তাদের নিরপেক্ষতা প্রমাণের জন্য তারা বলেছেন ইতিমধ্যে যে তারা উপদেষ্টা থেকে পদত্যাগ করেই, তারপরেও কেন আসলে মনে হচ্ছে যে তারা আসলে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় দল করবেন? আমাদের আন্দোলনের যারা ধরেন একটা জীবন বাজি করে যারা আন্দোলন করেছেন, সামনের কাতারে ছিলেন, ছাত্র তরুণরা দল করবে এটা তো নিশ্চয়ই আমরা সবাই স্বাগত জানিয়েছি। সবাই স্বাগত জানাচ্ছি আমরা মুখে মুখে, কিন্তু না বাস্তবে স্বাগত জানাচ্ছি, কারণ এটা তো প্রথমত এটা তো একটা নাগরিক অধিকার বলি, সাংবিধানিক অধিকার বলি, গণতান্ত্রিক অধিকার, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই এটার জন্য। তার মানে এক্সিস্টিং কোনো দলের প্রতি কারো আস্থা নাও থাকতে পারে, নতুন প্রজন্মের স্বপ্ন চিন্তা আকাঙ্ক্ষা এক্সিস্টিং দলগুলো ধারণ নাও করতে পারে, সুতরাং এটার একটা যুক্তিসঙ্গত কারণ তো নিশ্চয়ই থাকতে পারে, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। প্রশ্ন এসছে যে ছাত্ররা তারা তো তাদের 3 জন প্রতিনিধি তারা সরকারে আছেন, ইতিমধ্যে কয়েক মাস পার হয়ে গেছে,
দল করার কথাটা শুনে আসছি আমরা গত 2 মাস 3 মাস থেকে, এবং আমরা যতটুকু শুনি যে 2 মাস ধরে শুনেছি 200 বেশি কমিটি গঠন হয়ে গেছে। তার মানে তারা নানা নামে মানে বৈষম্য বিরোধীর নামে বা অথবা জাতীয় নাগরিক কমিটি অথবা ডিফারেন্ট নামে, তার মানে কি কথাটা এসছে এই জায়গা থেকে যে আপনি সরকার তো চরিত্রের দিক থেকে একটা দল নিরপেক্ষ, একটা অদলীয় সরকার, বিশেষ কোনো ইডিওলজি, বিশেষ কোনো পলিটিক্স, বিশেষ কোনো দল, কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম, বিশেষ কোনো পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়ন করাটা সরকারের দায়িত্ব নয়। এবং প্রধান উপদেষ্টা তো বলেছেন যে ছাত্ররা দল করতে পারবে। সরকার এবং প্রধান উপদেষ্টার এই বক্তব্যটাই আরো অনেক বেশি বিভ্রান্তি তৈরি হয়েছে। তাহলে কি সরকারের পরোক্ষ একটা মদত, পরোক্ষ সমর্থন কি কাজ করছে? তাহলে কি সরকার কি তাদের পেছনে গত কয়েক মাস ধরে তাহলে তারা কি একটা পরোক্ষভাবে একটা রাজনৈতিক, প্রশাসনিক, অর্থনৈতিক বা বহুমাত্রিক ছত্রছায়া কি তারা কি জুগিয়ে যাচ্ছেন? এই প্রশ্ন নাগরিককে উত্থাপন করলে সেটাকে তো আপনি উড়িয়ে দিতে পারেন না। এবং আপনাদের সেই জায়গাটায় তাতে প্রবলেমটা দুটো। প্রবলেম হচ্ছে তাতে সরকারের চরিত্র নিয়ে প্রশ্ন উঠছে, কারণ সরকার যদি তার নিরপেক্ষতা যদি প্রশ্নবিদ্ধ হয়, সরকার অদলীয় চরিত্র যদি মানে বিতর্কের মধ্যে পড়ে যায়, তাহলে এই সরকার এরকম একটা সরকারকে নিয়ে রাজনৈতিক দলগুলো নির্বাচন করতে চাইবে কিনা, সে প্রশ্ন আজকে না উঠলে কালকে, কালকে না উঠলে পরশুদিন এই প্রশ্নটা উঠবে। তাহলে এটা একটা বড় একটা সংকটের জায়গাটা তৈরি করবে। 2 নম্বর হচ্ছে কোথায় ছাত্রদের, আমি মনে করি তাদের যেটুকু যে সম্ভাবনা আছে, যদিও তারা তাদের অতি কথন, তাদের শব্দ, বাক্য, বডি ল্যাঙ্গুয়েজে সমাজের অনেক গুরুত্বপূর্ণ অংশীজনদের কাছ থেকে তারা অনেকখানি এখন তারা বিচ্ছিন্ন তারা হয়ে গেছেন। তাদের প্রতি আমরা তো নতুন প্রজন্ম, তারা দেশকে তারা পরবর্তী তারাই তো নেতৃত্ব তারা দেবেন। সুতরাং তাদের প্রতি আমাদের স্নেহ, মমতা, ভালোবাসা, এক ধরনের তাদের প্রতি আমাদের যে কমরেডশিপ, সেটা তো আমরা অব্যাহত রাখতে চাই। কিন্তু মনে হচ্ছে তাদের কথার মধ্যে বিনয়ের জায়গাটা কম, শিষ্টাচারের জায়গাটা কম। বিনয়ের মধ্যে অনেক অনেক পুরনো কথা। আপনি সামনে চলতে চান, আপনি প্রবীণের ঘাড়ে হাত রাখেন, তারুণ্যের দীপ্তি নিয়ে, উদ্দীপনা নিয়ে আপনি পথ চলবেন। তার মানে অভিজ্ঞতার তো তার তো কোনো বিকল্প নেই। তো সে জায়গাটা আমরা মনে করি ছাত্রদের যদি এটা করতে চাই, তাদের যেটুকু সম্ভাবনা একটা ইন্ডিপেন্ডেন্ট পলিটিক্যাল আইডেন্টিটি হিসাবে এটা শুরুতে এটা কিন্তু হোঁচট খাবে, এটা কিন্তু প্রশ্নবিদ্ধ হবে এবং এটা কিন্তু একটা বিতর্কের জন্ম দেবে। তো শুরুতে একটা জন্মলগ্নে যদি এটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়, যেটা ইতিমধ্যেই সমাজের নানা অংশের প্রশ্নটা তৈরি হয়েছে, এটা তাদের জন্য কিন্তু আখেরে কিন্তু ভালো ফলাফল আনবে না। তারা দল করতে চাইলে তাদের উচিত হবে অনতিবিলম্বে সরকার থেকে বেরিয়ে যায়। অন্যান্য দল যেভাবে দল করছে, না চাচ্ছে, এটা বলতে বলতে তো 2 মাস 3 মাস পার হয়ে গেছে ইতিমধ্যে। আরও যদি 15 দিন, 1 মাস 2 মাস যদি এভাবে চলতে থাকে, তার মানে কি আপনি গোটা স্টেটের, গোটা রাষ্ট্র ব্যবস্থার যা কিছু ফ্যাসিলিটিস সবগুলোকে আপনি কিন্তু ব্যবহার করছেন আপনার অনাগত সন্তানের জন্য, আপনি কিন্তু রাজনৈতিক দলের জন্য। তার মানে আপনি কিন্তু একটা ডাবল স্ট্যান্ডার্ড সরকার কিন্তু সেট করে দিচ্ছে। এই জায়গাটা থেকে বেরিয়ে আসে, নাহলে কিন্তু রাজনৈতিক সংকটটা বাড়বে, সরকারের প্রতি কিন্তু দলগুলোর আরও কিন্তু বিরোধের জায়গাটা কিন্তু বাড়তে থাকবে, যেটা আমরা কেউ চাই না। আমরা মাসুদ তালুকদার, আপনি কি একমত যে আসলে ছাত্ররা তাহলে আসলে যদি রাজনীতি করতে চায় তাদের কিভাবে রাজনীতি আসা উচিত? দেখুন, সাইফুল ভাই বললেন, আমরা নিজেরাও দেখি যারা ছাত্র তারা প্রায় এমন সব কথা বলেন মনে হচ্ছে যারা রাজনীতি করেছে, যে রাজনীতি এই দেশকে জন্ম দিয়েছে, সেই রাজনীতি বা রাজনৈতিক দল বা রাজনৈতিক লোকরা তাদের প্রতিপক্ষ, তাদের কথায় বেরিয়ে আসে। আবার কি পরিহাসের বিষয় দেখেন, সেই তারাই আবার রাজনীতি করতে চাচ্ছে, নতুন দলও করতে চাচ্ছে। সুতরাং তারা কথাবার্তায় যদি একটু সহনশীল না হয়, তারা ধৈর্যের সঙ্গে কথা না বলে, তাদের কথা বলায় যদি উগ্রতা থাকে, তাদের কথা বলার মধ্যে যদি তারা অসহিষ্ণুতা বারবার প্রকাশ করে, তাহলে মনে রাখবেন তারা রাজনৈতিক দল কেন করছে? জাতির আস্থা অর্জনের জন্য। হ্যাঁ, আমি এটা একবারে হলফ করে বলবো না যে রাজনৈতিক দল বা রাজনীতির সীমাবদ্ধতা নাই বা তাদের ভুল ত্রুটি নাই। এগুলো সংশোধন করার বা এইগুলো যাতে না হয়, সেই কারণেই তো তারা কল্পনা করছে যে জাতির পাশে একটা রাজনৈতিক দল থাকা উচিত, এবং সেটা ছাত্ররা মনে করছে তারা। কিন্তু তারা যদি তাদের জন্মের আগেই তাদের নানা রকম বক্তব্য দিয়ে নিজেরাই নিজেদেরকে বিতর্কিত করে, তাহলে যেই জাতি তাদের উপরে ভরসা করতে চায়, আশা করতে চায়, সেখানে জাতি তো আশা হতে হবে। সেদিক থেকে তাদের খেয়াল রাখতে হবে। একটা কথা কি জানেন, এই সরকার একটা নির্বাচনী রোড ম্যাপ দিচ্ছে না।
আপনি দেখবেন কিছুদিনের মধ্যে যদি দেশের মানুষ যারা, আমি একটু জানতে চাই আপনার কাছে, বাস্তবতার আলোকে কি এই বছর নির্বাচন করা সম্ভব? দেখুন আমি ওখানে আসছি, আমি একবার সরাসরি আপনাকে উত্তর দিব। এখন একটা রোড ম্যাপ দিচ্ছে না, রোড ম্যাপ তারা একটা বলেছে যে ডিসেম্বর, এটা একটা আলোচনার জন্য বলছে একটা কথা। এটা একটা রোড ম্যাপ কখনই হবে যে একটা ডেট ফিক্স করার পরে কার্যক্রমগুলো কখন কিভাবে করবে সেগুলো তারা ঘোষণা করছে না। যেটা ঘোষণা করেছে এটাকে রোড ম্যাপ বলা যায় না, রোড ম্যাপের অংশও না এটা। এখন কিছুদিনের মধ্যে যদি জনগণ বলার চেষ্টা করে যে এই সরকারের অ্যাডভাইজার হয়ে কিছু কিছু লোক তারা ক্ষমতায় থেকে বলতেছে আমরা রাজনৈতিক দল করব, আবার এই সরকার নির্বাচনে রোড ম্যাপও দিচ্ছে না, মানুষ যদি কালকে এই সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বা বলা শুরু করে বা রাজনীতিবিদরাই বলে অনাস্থা জানায় যে আপনারা নির্বাচনে রোড ম্যাপ দিচ্ছেন না, কারণ যতক্ষণ পর্যন্ত একটি শক্তি রাজনৈতিক দলের বিপক্ষ হিসাবে আপনারা তৈরি করতে না পারছেন ততদিনে হয়তো বা আপনারা রোড ম্যাপ দিচ্ছেন না। এমন একটা ধারণা রাজনীতিবিদদের কিন্তু আছে, রাজনীতিবিদরা দেশের না সাধারণ মানুষেরও আছে কি নাই আমি তা বলছি না, কিন্তু যদি এরকম একটা ধারণা তৈরি হয়ে যায় সেইটা থেকে আজকে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে এবং যারা নতুন রাজনৈতিক দল করতে চাচ্ছেন তাদের মুক্ত হওয়া বা তাদেরকে মানে কি বলবো আমি একটা পরিষ্কার কিছু উপস্থাপন করা তাদের জন্য সেটা তো কষ্টসাধ্য হয়ে যেতে পারে। সেজন্য আমার যেটা ধারণা সেটা হলেই রাজনীতিতে সবাই বলছেন, আপনি দেখছেন বড় বড় রাজনীতিক বিশেষ করে বিএনপি মহাসচিব আমার বন্ধু জনাব সাইফুল হক নিজেই এখনো বললেন যে ওনারা রাজনীতিতে আসবে, ওয়েলকাম না করে তো কারো কোনো উপায় নেই, করতেই হবে, কারণ মানুষ ভালোটা চায়, আমরাও চাই। যারা বুড়ো হয়ে গেছে তারা তো তরুণের দিকেই তাকিয়ে থাকবে, কিন্তু তারা রাস্তায় বের হওয়ার আগে আপনারা কিন্তু এও বলেছেন যে আপনারা সর্বদলীয় সরকার, সব দলকে নিয়ে সরকার গঠন করবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি কিন্তু একটা প্রশ্ন করেছেন, ওটা আপনি ভুলে যান না, আপনার ওটার উত্তর আমি দিব। সাইফুল ভাই বলেছেন এবং আপনি দেখেছেন সাইফুল ভাইয়ের দল এবং যারা বিএনপি সহ এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছেন, গণতন্ত্র মঞ্চ এবং অন্যান্য, আপনি লক্ষ্য করেছেন তারা 27, 31 দফা এবং 31 দফা রাষ্ট্র মেরামতের, এবং আপনি আজকে দেখবেন যারা সংস্কারের রিপোর্ট ইতিমধ্যে দিয়েছে এবং যার আলামত কিছু আমরা বিভিন্ন পত্রিকায় পেয়েছি, আপনি দেখবেন রাজনৈতিক দলের ইতিমধ্যে ঘোষণা করা 31 দফা রাষ্ট্র মেরামতের নামে যে সংস্কার প্রস্তাবগুলো আছে তার অনেকটার সঙ্গে এটার মিল আছে। তবে তারা কিন্তু অনেক আগে দিয়েছেন আর ওনারা এখন দিচ্ছেন। সুতরাং মনে রাখবেন যারা আজকে ভাবছে রাষ্ট্র ক্ষমতায় বসে রাষ্ট্র সংস্কারের কথা, যারা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন তারা কিন্তু রাষ্ট্র সংস্কারের কথা অনেক আগে বলেছে এবং আন্দোলন করা অবস্থায় ঘোষণা করেছে। এখন আপনি বলেছেন এখন যে অবস্থা তাতে ডিসেম্বরের মধ্যে দেখুন নির্বাচনের গ্রহণযোগ্য নির্বাচনের একটা অন্তরায় কি? প্রশাসন, যে কয়টা প্রশাসন আপনি কোথা থেকে আনবেন, বদলাবেন? প্রশাসনে এখন যারা আছে তাদের একটা রেজিমেন্টেশন ছিল অতীত সরকারের, তারা এখন ডাবল স্ট্যান্ডার্ড, এখন কি নেই, এখন তারা ডাবল স্ট্যান্ডার্ড করছে। তারা আটারলি বলছেন যে উই আর হেল্পিং দি গভর্নমেন্ট, কিন্তু তারা ভিতরে ভিতরে যে অবস্থান তৈরি করে দিয়ে গেছিল তাদের মধ্যে তারা খুব একটা পরিবর্তন করেছেন বলে আমাদের দেশের মানুষের সেটা মনে হয় না। এখন তাদের উপরে নির্ভর, আর এরা তাহলে তাদের উপর নির্ভর করে নির্বাচনে যাওয়ার যে ডেডলাইন চাচ্ছেন, আপনি যদি তাদের উপরে নির্ভর না করেন আর নির্বাচন তাদের উপর নির্ভর করে না দেন, তাহলে আপনি সম্পূর্ণ নিরপেক্ষ এবং এই সরকারকে সমর্থন করার মতো একটা ব্যুরোক্রেসি আপনি এই দেশে এত বিদেশ থেকে চিনি ময়দার মতো করে ইম্পোর্ট করতে পারবেন না। তাহলে এই ব্যুরোক্রেসির উপরে নির্ভর করতে হবে। তাহলে তাদের একটা কাউন্সিলিং লাগবে, তাদেরকে বুঝাতে হবে, মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। আরেকটা জিনিস যেটা করতে হবে, তাদেরকে আপনাকে একটা জিনিস বুঝাতে হবে, আপনি একটা অস্থায়ী সরকার, সে আসছেনি কি কারণে? নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যাবেন। সে কারণে ব্যুরোক্রেসি তারা যেটা করবেন, যেটা করছেন বা যেটা ভাবছেন সেটা হলেই যে অস্থায়ী একটা সরকার, আমরা তাদের কথা না শুনলে তারা এমন কিছু আমাদের উপরে প্রভাব বিস্তার করতে পারবে না যা দ্বারা আমরা বিব্রত হব। আমরা এই প্রশ্নে আমার শেষ কথাটা এইভাবে আমি বলি, তো আমরা যার দ্বারা বিব্রত হব সেজন্য এই সরকারকেও বলতে হবে ঢালাওভাবে, যেমন ব্যুরোক্রেসিকে আপনি সমালোচনা করা যাবে না। আর ব্যুরোক্রেসির আর একটা ক্যারেক্টার আছে, আমি এইভাবে বলি, ব্যুরোক্রেসির একটা টাইমলি ক্যারেক্টার আছে। টাইমলি ক্যারেক্টারটা কি? আমি একটু রসিকতা করে বলি, একজন এমপি ছিলেন মিরপুরে, কিছুদিন আগে মারা গেছেন, খালেক সাহেব, মনে পড়ে আপনার? জি জি। উনি বলতেন আমি সব দলীয়, যে সরকার যখন ক্ষমতায় আসে আমি সেই দলের লোক। আমাদের ব্যুরোক্রেসিরও একটা ক্যারেক্টার আছে, সরকার যখন আসে তাদের চরিত্রটা এতটা
ইয়া থাকে, ফ্লেক্সিবল থাকে, যে তারা ইচ্ছা করলে ওই সরকারের ধাঁচে নিজের চরিত্রটাকে গড়ে নিতে পারে। ফিরছি দর্শক, আরআরএম স্টিল ইনসাইড পলিটিক্স একটা বিরতি নিচ্ছি, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। বিরতির পর আরআরএম স্টিল ইনসাইড পলিটিক্সে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। বিরতির আগে কথা বলছিলাম এই বছর কি নির্বাচন সম্ভব। জনাব সাইফুল হক, আপনার কাছে জিজ্ঞাসা যে আসলে যেই প্রশাসন বর্তমান এখন দীর্ঘ 17-18 বছরের জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল, সেই প্রশাসনের অধীনে কি আসলে এত দ্রুত নির্বাচন সম্ভব কিনা? আমি খুব পয়েন্টেডলি বলি। প্রথম আমি মনে করি নির্বাচন সরকারের যদি পলিটিক্যাল উইজডম থাকে, যদি রাজনৈতিক সিদ্ধান্ত থাকে, আমি মনে করি এবছরের মধ্যে, এমনকি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের মধ্যেও নির্বাচন সম্ভব। কিন্তু আমরা বলেছি বাই ডিসেম্বর 2025 এই ইলেকশনটা করতে পারলে ভালো। এটা সম্ভব। এটা কেন সম্ভব? আমার লজিকটা কি? ইতিমধ্যে সরকারের 6 মাস পার হয়েছে, সরকার অনেক কিছু গুছিয়ে তারা নিয়েছেন। আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে জাতীয় ঐক্যমতের কমিশন আলাপ আলোচনা করে বোঝাপড়ার জায়গাটা তারা আসতে পারবেন উইদিন মার্চ, লেটেস্ট উইদিন মার্চ। এটা 1 থেকে 1.5 মাসের বেশি এটা লাগার কথা না। 3 নম্বর বলেছেন ইলেকশন কমিশন ফর্ম হয়েছে। ইলেকশন কমিশন খসড়া ভোটার তালিকায় তারা ইতিমধ্যেই প্রকাশ করেছেন, বাড়ি বাড়ি যে তারা এখন দেখছেন। 50 লাখ ভোটার, এটাও 2 থেকে 3 মাসের মধ্যে, সদিচ্ছা থাকলে কোনোভাবে 3 থেকে 4 মাসের বেশি লাগার কথা না। তার অর্থ হচ্ছে বাই মে জুন নির্বাচনের যাবতীয় প্রস্তুতি করা সম্ভব। আরেকটা হলো প্রশাসনের লোকটা আপনি চাঁদের দেশ থেকে আনতে পারবেন না, তাহলে আপনাকে আমাদের এখান থেকেই তৈরি করে নিতে হবে। এখান থেকে যারা আছেন সেখান থেকে আপনি, যাদের মধ্যে পেশাদারিত্ব আছে, যাদের ব্যাপারে বড় ধরনের কোনো অভিযোগটা নাই, নির্বাচন করবে মূলত 3 পক্ষ। নির্বাচন করবে প্রথমত সরকারের দায়িত্ব 1, নির্বাচন কমিশন যাদের সাংবিধানিকভাবে এটা বড় দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দলগুলো, ফাইনালি ইট ইজ দ্য ভোটার্স। এদের যদি একটা সার্ভাইলেন্স থাকে, যদি দায়িত্বশীলতা, মানে ইটস অ্যান অর্কেস্ট্রা, একটা জয়েন্ট একটা অর্কেস্ট্রা, একটা সম্মিলিত একটা কাজ, তাহলে সরকার, নির্বাচন কমিশন, পলিটিক্যাল পার্টি, ভোটাররা করলে আমি মনে করি এবছরের মধ্যেই গণতন্ত্রের উত্তর। আপনাকে ছোট্ট একটা প্রশ্ন দিয়ে শেষ করি, যদি অল্প কথায় শেষ করেন। যে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা বলছেন জাতীয় সরকার গঠন করবেন যদি ক্ষমতায় নির্বাচনের মাধ্যমে যেতে পারেন, সেখানে আপনাদের এরই মধ্যে দেখছি যে আপনাদের দীর্ঘদিনের মিত্র জামাতকে নিয়ে একটা টানাপোড়েন চলছে, যে পরস্পর আস্থার একটা ঘাটতি দেখতে পাচ্ছি। দেখুন, আমি আপনাকে আজকে আপনার মাধ্যমে একটা কথা বলে যাচ্ছি। জামাত সম্পর্কে যদি আপনাদের জানার কোনো কৌতূহল থাকে, তো জামাতের সম্পর্কে জানার জন্য আমাদেরকে বা অন্য কাউকে প্রশ্ন করে জানার চাইতে জামাতকে এনে জানার চেষ্টা করলে আমার মনে হয় আমাদের সকলের জন্য ভালো হবে। কারণ আমি খুব পরিষ্কার বলি, জামাতের সঙ্গে আমাদের রাজনীতির কোনো সম্পর্ক নাই, জামাতের সঙ্গে নির্বাচনী সম্পর্ক ছিল। আর নির্বাচনের সম্পর্কটা কোনো স্থায়ী সম্পর্ক না। আমি আশা করি আপনি এটা থেকেই পরিষ্কার হয়ে যাবেন। দ্বিতীয় কথা হলো এই যে আপনি যেটা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া যায় কিনা, অবশ্যই যায়। আমি সাইফুল ভাইয়ের সঙ্গে একমত। আপনি জুনের মধ্যে নির্বাচনে যাওয়ার যে পূর্ব শর্তগুলো আছে সেগুলো যদি আপনি ফুলফিল করতে পারেন, যদি কেন এটা পারা সম্ভব, এরপর আপনি ডিসেম্বরে, এবং নির্বাচনের জন্য আমাদের দেশে একটা মৌসুম আছে, সেটা হলো ডিসেম্বর জানুয়ারি। আমি আপনাকে বলবো, আর এই প্রশাসন সম্পর্কে আমি একটা লাইন বলে শেষ করে দিচ্ছি। এই প্রশাসন এখন কারোর সঙ্গে ইনক্লাইন্ড না যে আমাদের তাদের সঙ্গে চুক্তিবদ্ধ তাদেরকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। 2008 অনেক ধন্যবাদ এবং সাইফুল হক। আমরা একটা বিষয় পরিষ্কার হয়েছে আজকের আলোচনায়, যে ঐক্যমতের সরকার গঠন করা হলে সেটির আত্মগতি সিদ্ধান্ত হবে এবং দায়িত্বশীলরা এটা কখনোই মেনে নেবেন না, রাজনীতিবিদদেরকে নিয়ে। এবং ডিসেম্বরের মধ্যে এই জাতীয় নির্বাচন করা সম্ভব বলে মনে করেন এই দুই আলোচক। আপনাদের সবাইকে ধন্যবাদ।